হ্যালো এভরিওয়ান। আমরা আজকে শুরু করব হচ্ছে ফিজিক্স প্রথম পত্রের মহাকর্ষ অভিকর্ষ মানে ষষ্ঠ অধ্যায়টা। আজকে আমরা লেকচার 1 দেখব। হ্যাঁ, আমরা একাডেমিক অ্যাডমিশন যা যা লাগে, অ্যাডমিশনের মেডিকেল কোশ্চান, তারপর হচ্ছে বুয়েটের কোশ্চান, বোর্ড কোশ্চান, ভার্সিটি কোশ্চান, যা যা লাগে আমরা এগুলো সলভ দেখব। তো এটা হচ্ছে এসএসসি 26, 27, 28 সামনে যারা আসবে সবারই দরকার বা প্রয়োজন হবে। আমি চেষ্টা করব হচ্ছে সবগুলা রিকভার করার জন্য আর কি। ঠিক আছে, শুরু করি। তো আসো, মহাকর্ষ অভিকর্ষ। তো মহাকর্ষ অভিকর্ষ শুরু করার আগে আমরা এখানে যে জিনিসটা জানতে হবে, ঠিক আছে, তো আমরা পড়বো হচ্ছে গ্যালিলিওর পড়ন্ত বস্তুর সূত্র। প্রথমে আমরা জানি যে গ্যালিলিও পড়ন্ত বস্তু সূত্রটা কি, সেটা আমরা 9-10 থেকেও পড়েছি। হ্যাঁ, বাট আমরা এখানে আরেকটু দেখবো ভালো করে, কেমন? তো আসো শুরু করি আমরা। তো গ্যালিলিওর পড়ন্ত বস্তুর উনি এই 3টা সূত্র দিয়েছিলেন। গ্যালিলিওর পড়ন্ত বস্তুর 3টা সূত্র। আচ্ছা, 3টা সূত্র কি কি ছিল আমি যদি একটু বলি। এটা হচ্ছে গ্যালিলিওর প্রধানত কয়টা সূত্র দিয়েছেন? 3টি সূত্র। আচ্ছা, কথাটা হচ্ছে এটা। এরপরে আমরা দেখবো গ্যালিলিওর প্রথম যে সূত্রটা, গ্যালিলিওর প্রথম সূত্রটা, গ্যালিলিওর পড়ন্ত বস্তুর প্রথম সূত্রটা কি বলে। তো গ্যালিলিও সূত্র পড়ার আগে আমাদের 3টা কন্ডিশন জানতে হয়। যে গ্যালিলিওর পড়ন্ত বস্তুর সূত্র হলে 3টা কন্ডিশন আমাদের জানা লাগে। একটা কন্ডিশন হচ্ছে, কন্ডিশন গুলো কি কি? কন্ডিশন, হ্যাঁ, কন্ডিশন গুলা কি কি? আচ্ছা, কন্ডিশনটা হতে হবে স্থির অবস্থা। স্থির অবস্থা, কোনো বাধা থাকতে পারবে না, মানে বিনা বাধায়, বিনা বাধা। 3 নাম্বার যে কন্ডিশন সেটা হচ্ছে একই উচ্চতা হতে। একই উচ্চতা হতে। তাহলে কন্ডিশনটা কি? যে তিনটি, যে আমাদের গ্যালিলিও যে 3টা সূত্র দিয়েছেন, এই 3টার সূত্রে যে কন্ডিশন আছে, স্থির অবস্থা, আমি যখন 2টা বস্তুকে ছেড়ে দিব সেখানে 3টা অবস্থা, স্থির অবস্থা, একই উচ্চতা এবং বিনা বাধায় হতে হবে। তো আসলে আমরা সূত্রটা দেখি। বলছে কি, স্থির অবস্থান হতে, একই উচ্চতা হতে, বিনা বাধায় একটি ভারী এবং একটি হালকা বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। মানে আমি যদি একই উচ্চতা হতে বিনা বাধায় একটা ধরো তুলা আর একটা বলকে যদি ছেড়ে দিই, তাহলে দেখবো দুইটা একই সময়ে মাটিতে পড়বে বা ভূমিতে পতিত হবে। তো জিনিসটা হচ্ছে এই 3টা কন্ডিশন মানতে হবে। এখন যে 3টা কন্ডিশন না হলে তুমি যেটা বাসায় চেক করো বা তোমার ছাদ থেকে যদি ফেলে দাও, সেখানে কিন্তু আমাদের বলটা আগে পড়ে যাবে। কজ হচ্ছে কেন? কজে সেখানে বাধা আছে। কিসের বাধা? বাতাসের বাধা। আচ্ছা, দ্বিতীয় সূত্রটা কি বলে? স্থির অবস্থান হতে বিনা বাধায় পড়ন্ত বস্তু কোনো নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ, মানে কোন একটা সময় যে প্রাপ্ত বেগ তা ওই সময়ের সমানুপাতিক। মানে যখন বস্তুটা পড়বে তখন সময় বৃদ্ধির সাথে সাথে তার বেগটাও কি বাড়বে, কি হারে? সমানুপাতিক হারে। তো এই জিনিসটা গ্যালিলিও সূত্র দিয়ে প্রমাণ, নিউটনের সূত্র দিয়ে প্রমাণ করা যায়, যদিও গ্যালিলিও সূত্রটা আগে আবিষ্কৃত হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা দ্বিতীয় সূত্রে যদি প্রমাণটা একটু দেখি, কি বলছে? স্থির অবস্থান হতে, তাই না? তো কোনো বস্তু যদি স্থির অবস্থান থেকে পড়ে, আমরা জানি বি ইজ ইকুয়াল ইউ প্লাস এটি, জানি তাই না? জানি। তাহলে বি ইজ ইকুয়াল ইউ তো শূন্য, প্লাস এর পরিবর্তে লিখতে পারবো জিটি। তাহলে বি ইজ ইকুয়াল টু লেখা যাবে জিটি। জি যদি কনস্ট্যান্ট হয়, জি তো কনস্ট্যান্টই, তাহলে বি সমানুপাতিক কি টি লেখা যায়। তাহলে সেখান থেকে আমি লিখতে পারবো v1/v2 সমান সমান লিখতে পারবো t1 বাই কত? t2। যদি এটা কার সূত্র দিয়ে প্রমাণ করা যাচ্ছে? প্রমাণ করা যাচ্ছে হচ্ছে আপনার নিউটনের সূত্র দিয়ে। এটা নিউটনের গতিসূত্র। তাহলে নিউটনের সূত্র ছাড়াও এটা কিন্তু অনেক আগে আবিষ্কার হয়ে গেছিল। তো নিউটনের পরে সেটা আবিষ্কার করছে, কিন্তু আমরা সেটা নিউটনের সূত্র দিয়েও প্রমাণটা দিতে পারি। তো আলটিমেট তোমরা এখানে রাখবা বি হচ্ছে প্রাপ্ত যে বেগ আছে, মানে প্রাপ্ত বেগ তার সময়ের সমানুপাতিক, বা সময় হবে তার বেগের হচ্ছে কেমন? সমানুপাতিক। এটা ছিল হচ্ছে কিসের সূত্র? দ্বিতীয় সূত্রটা। তারপরে তৃতীয় সূত্রটা কি ছিল? যে স্থির অবস্থান হতে একই উচ্চতা হতে বিনা বাধায় পড়ন্ত কোনো বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। বলছে কি, যে স্থির অবস্থা একই উচ্চতা বিনা বাধায় থেকে যদি কোনো একটা বস্তু পড়ে, সেটা যে সময়ে যে দূরত্ব অতিক্রম করবে, মানে যে উচ্চতা অতিক্রম করে, তা হবে তার ওই সময়ের বর্গের সমানুপাতিক। মানে এভাবে বলতে পারো অতিক্রান্ত দূরত্ব সমানুপাতিক পতনকালের বর্গ। পতনকালের বর্গ। তো আমরা কি সমানুপাতিক চিহ্ন নিয়ে নরমালি কাজ করি না? তো সেখান থেকে আমরা লিখতে পারবো এটা আর কি। আমি যদি পরের পেজে দেখাই, এটা তৃতীয় সূত্রটা ছিল। তৃতীয় সূত্রটা যদি আমি
তোমাদের একটু বলি। তৃতীয় সূত্রটা হচ্ছে এটা। তৃতীয় সূত্র হচ্ছে এটা যে আমরা জানি h ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার, এটা আমরা জানি, তাই না? জানি। তাহলে এটা তো শূন্য, এই যে এটা তো শূন্য, কারণ স্থির অবস্থা তো বলেই দিছে না, স্থির অবস্থা, তাহলে এটা শূন্য। তাহলে সেখান থেকে আমি লিখতে পারবো h ইকুয়াল টু হাফ জিটি স্কয়ার। তাহলে এটা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট হইলে আমি h এর সাথে t এর সম্পর্ক কেমন বলতে পারবো বলতো? বর্গের সমানুপাতিক। সেখান থেকে আমি লিখতে পারি হচ্ছে h1 বাই h2 সমান সমান t1 স্কয়ার বাই t2 স্কয়ার। আমরা জানি অনুপাত এক প্রকার ভগ্নাংশ, তো আমরা এটাকে চাইলে অনেক সময় এভাবে লিখতে পারি h1 proportional h2 t1 স্কয়ার proportional to t2 স্কয়ার, চাইলে এটা লিখতে পারি। তো এটা দিয়ে আমাদের এমসিকিউ হবে, ইভেন হইছে। আমরা এটা দিয়ে দেখবো যে এমসিকিউ কি কি এমসিকিউ হয়, আমরা এটা হচ্ছে এমসিকিউ গুলা দেখবো। আচ্ছা, তাহলে আশা করি এখন পর্যন্ত তোমরা বুঝছো বা পারো। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি গ্যালিলিওর যে পরন্ত বস্তু তিনটা সূত্র, এটাকে অনেক সময় গিনি ফালক পরীক্ষা বলা হয়। গিনি ফালক পরীক্ষা, সেখান থেকে আমরা তিনটা সূত্র নিয়ে জানছি, এগুলো তোমরা 9-10 পড়ছিল, খুব ভালোভাবে পড়ছিল। প্রথম সূত্র ছিল, এটা হচ্ছে দ্বিতীয় সূত্র, আর এটা হচ্ছে কি সূত্র? তৃতীয় সূত্র। এগুলো তোমরা জানো, এগুলো পড়ছো। তারপর আমি একবার দেখাই দিলাম, সেগুলো আবার কিসের সূত্র দিয়ে? নিউটনের সূত্র দিয়ে আমি হচ্ছে প্রমাণ করে দিতে পারছি আর কি। নিউটনের সূত্র দিয়ে আমি আবার প্রমাণ করে দিয়েছি, একটু দেখবা। এরপরে আসো, আমরা যদি অধ্যায়টার নাম মহাকর্ষ আর হচ্ছে অভিকর্ষ, তাহলে আমরা এই জিনিসটা নিয়ে একটু একটু জানি যে মহাকর্ষ আর অভিকর্ষের মধ্যে পার্থক্যটা কি। আচ্ছা, মহাকর্ষ বলটা কি? মহাকর্ষ বলটা কি? আচ্ছা, মহাকর্ষ বলটা যদি আমি জানি, তাহলে মহাকর্ষ বল কাকে বলে? যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু প্রত্যেকে, এই মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অপরকে যে বলে আকর্ষণ করবে। যেমন আমরা পৃথিবীকে আকর্ষণ করছি, পৃথিবী আমাদেরকে আকর্ষণ করতেছে। তাহলে আমরা পৃথিবীর দিকে যাচ্ছি, পৃথিবী আমাদের দিকে কেন আসতেছে না? কারণ পৃথিবীর ভরটা অনেক বেশি, পৃথিবীর ভরটা আমাদের তুলনায় অনেক বেশি, তাই পৃথিবী, আমরা পৃথিবীকে আকর্ষণ করি কিন্তু পৃথিবী আমাদের কাছে আসে না। কজ হচ্ছে ভরের একটা ইফেক্ট আছে। তো মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু, প্রত্যেকটি বস্তু একে অপরকে যে বলে আকর্ষণ করে, তাকে কি বলে? মহাকর্ষ বল বলে। তো এই মহাকর্ষ বল আবার কত প্রকার বলো তো? একটা হচ্ছে মহাকর্ষ, আর একটা কি? অভিকর্ষ। তো মহাকর্ষটা কি? মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যাকার পারস্পরিক বলকে বলা হয় মহাকর্ষ বল। আচ্ছা, এই মহাবিশ্বে তো সব ধরনের বস্তু আছে, এই প্রত্যেকটা বস্তু একে অপরকে যে বলে নিজের দিকে আকর্ষণ করবে, তার নাম হচ্ছে কি বলতো? মহাকর্ষ। তাহলে অভিকর্ষটা কি? যেমন উদাহরণ দিলাম, চন্দ্র আর সূর্যের মধ্যে যে আকর্ষণ বলটা, একটি আম গাছের দুটি আমের মধ্যে যে বল, সেটা। আবার অভিকর্ষটা কি? তাহলে অভিকর্ষ হচ্ছে পৃথিবী এবং অন্য যে কোনো দুটি বস্তুর মধ্যে, পৃথিবী এবং অন্য যে কোনো দুটি বস্তুর মধ্যে যে মহাকর্ষ বল, একটা মানে পৃথিবী থাকতে হবে, অভিকর্ষ হলে একটা থাকতে হবে পৃথিবী, এই পৃথিবীর সাপেক্ষে অন্য যে কোনো বস্তুর যে বলটা, সেটা হচ্ছে কি বল? অভিকর্ষ বল, মানে গ্র্যাভিটি বা গ্র্যাভিশনাল ফোর্স আমরা যেটাকে বলি আর কি। আর এটা হচ্ছে কি? অবশ্যই হচ্ছে মহাকর্ষ। আশা করি এগুলা বুঝছো, এগুলো কোনো সমস্যা না। তাহলে মহাকর্ষ কি? মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু, শেষ। আর অভিকর্ষ হচ্ছে একটা হইতে হবে পৃথিবী, আর পৃথিবীর সাপেক্ষে অন্য যে কোনো বস্তুর যে আকর্ষণ বলটা, সেটা হচ্ছে অভিকর্ষ। ঠিক আছে, আমরা এটাও বুঝলাম, এগুলো সহজ জিনিসপাতি। আচ্ছা, এরপর এখান থেকে আসা আমরা একটা এমসিকিউ, কয়েকটা এমসিকিউ সলভ দেখি, যদি এগুলো আসছিল। কি বলছে? পরন্ত বস্তুর ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক নয়? কোন তথ্যটা সঠিক নয়? যদিও মেডিকেল স্ট্যান্ডার্ড এমসিকিউ, এগুলো মেডিকেলে আসে। বস্তু বিনা বাধায় পড়তে হবে, স্থির অবস্থান থেকে পড়তে হবে, মুক্তভাবে পড়তে হবে, অভিকর্ষজ বল ছাড়াও অন্য বল ক্রিয়া করবে। তাহলে এটা কোনটা হবে? ও অভিকর্ষ বল ছাড়া অন্য বল ক্রিয়া করবে। আনসার কোনটা হবে? মুক্তভাবে পড়বে, অবশ্যই বিনা বাধায় মুক্তভাবে পড়তে হবে, স্থির অবস্থানে। তাহলে অভিকর্ষ বল ছাড়া অন্য বল ক্রিয়া করে না, এটাই হবে আনসার। কেমন? আনসার হবে এটা, আনসার হবে এটা। আচ্ছা, এরপরে পরন্ত বস্তুর সূত্র কে প্রদান করেছিলেন? অবশ্যই তোমরা দেখে আসছো, এটা কে বলতো? গ্যালিলিও। পরন্ত তৃতীয় সূত্র, ওরে এখানে তো অপশন গুলো নাই। বড় তৃতীয় সূত্র, ধরো আমি বললাম এস সমানুপাতিক টি, মানে অপশন গুলো ছিল না, টাইপিং মিস্টেক, তো আমি এগুলো দিয়ে দিচ্ছি। এস স্কয়ার সমানুপাতিক টি, বা এস সমানুপাতিক টি স্কয়ার, বা এস স্কয়ার সমানুপাতিক টি স্কয়ার। তাহলে আনসার কোনটা হবে এখানে? ধরো আমি অপশন দিয়ে দিলাম, তাহলে আনসার কোনটা হবে? এই অনুযায়ী আনসার হবে এস সমানুপাতিক কত স্কয়ার? টি স্কয়ার। এটা হচ্ছে আনসার। গেল। এই যে একটা এমসিকিউ চট্টগ্রাম 2015-তে এসেছিল, এটা আমরা দেখি একটু। মুক্তভাবে পরন্ত কোন বস্তু, কি বলছে? যে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত? তাহলে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তাহলে এটা হচ্ছে কি? টি1, এটা হচ্ছে টি2, এটা হচ্ছে কত? টি3। বলছে কার সাথে অনুপাতটা? দূরত্বের সাথে। আমরা তো একটু আগে শিখে আসছিলাম এস সমানুপাতিক
কি স্কয়ার যেন, টি স্কয়ার। সেখান থেকে লিখতে পারবো h1 প্রপোর্শনাল টু h2 প্রপোর্শনাল টু h3 সমান সমান আমি লিখছিলাম t1 স্কয়ার প্রপোর্শনাল টু t2 স্কয়ার প্রপোর্শনাল টু t3 স্কয়ার। ঠিক আছে, তো t1 এর মান কত ছিল, এখানে লেখা যাবে 1 স্কয়ার, এটাকে হচ্ছে 2 স্কয়ার, এটা হচ্ছে কত স্কয়ার, 3 স্কয়ার, 1 প্রপোর্শনাল টু 4 প্রপোর্শনাল টু কত 9। আশা করি এটা বুঝছো। তাহলে কোনটার সাথে মিলবে, 1 প্রপোর্শনাল টু 4 প্রপোর্শনাল টু 9 কোনটা বলো তো, খ এর সাথে মিলে যায়। পারবা কিনা বলো, এটা পারবা। না পারলে সমস্যা নাই, আমি যদি আমার হচ্ছে যে কমেন্ট সেকশন থাকবে ওখানে তোমরা হচ্ছে চাইলে জানাবো, যদি না বুঝে থাকো তারপর আমাকে বলবা। এটা ম্যাডাম থেকেও আসে, একাডেমিক অ্যাডমিশন 2 জায়গায় আসছে, যদি এটা একাডেমিক আসছিল চট্টগ্রামের 2015-তে। এরপরে আসছে আমরা আরেকটা খুব পরিচিত সূত্র পড়বো, তার নাম হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র। নিউটনের হচ্ছে মহাকর্ষ বলের সূত্র। আসো, খুব সুন্দর একটা সূত্র, এটা তোমরা 9-10-এ পড়ছিলা, তো সূত্রটা আমি একটু দেখি সূত্রটা কি বলছে। শুনো সূত্রটা কি বলছে, আগে একটু শুনো। সূত্রটা বলছে এটা যে মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। হ্যাঁ, আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু দুইটার ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে প্রথম একটা কন্ডিশন বলে দিছে, কি বলছে স্যার শর্তটা, যে ভরের গুণফলের কেমন জানি স্যার, সমানুপাতিক। আগে এটা একটু ভালো করে দেখবেন, এটা কিসের সমানুপাতিক, ভরের গুণফলের সমানুপাতিক। তো আসো আমি এটা একটু দেখি। প্রথম কথাটা হচ্ছে যে ধরো সাপোজ এখানে একটা বস্তু আছে, একটু খেয়াল করো, এখানে একটা বস্তু আছে, হ্যাঁ এখানে একটা বস্তু আছে, এখানে আরেকটা বস্তু আছে, ঠিক আছে, ওকে। ধরলাম এই বস্তুটার ভর হচ্ছে m1, এই বস্তুটার ভর হচ্ছে ধরে নাও m2, ঠিক আছে। তারা পরস্পর d দূরে আছে, ধরে নিলাম d, আর যাই বলো x বলো কোনো সমস্যা নাই, আমি ধরে নিলাম তারা পরস্পর কত দূরে আছে, d ডিস্টেন্সে আছে। তাহলে তারা পরস্পরকে নিজের দিকে কি বলে বলতো, f বলে কি করবে, আকর্ষণ করবে, করলো। এই আকর্ষণ বলের মান হবে বস্তু দুইটার ভরের গুণফলের কেমন যেন সমানুপাতিক। তাহলে এখান থেকে প্রথম শর্ত আমি লিখতে পারবো যে f প্রপোর্শনাল টু সমানুপাতিক, f সমানুপাতিক m1 ইন্টু কত m2, এটাকে ধরলাম আমি 1 নাম্বার ইকুয়েশন। বুঝা কি গেল? আচ্ছা, 2 নম্বর হচ্ছে মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, মানে তাদের যে মাঝখানে যে ডিস্টেন্স আছে সেই ডিস্টেন্সের বর্গের ব্যস্তানুপাতিক, মানে f সমানুপাতিক 1 বাই কত স্কয়ার, d স্কয়ার। এটা হচ্ছে কয় নাম্বার ইকুয়েশন, অবশ্যই 2 নাম্বার ইকুয়েশন। বুঝা গেল? হ্যাঁ। এখন এই দুইটা ইকুয়েশনকে আমি যদি একত্রে লিখলে এভাবে লিখতে পারবো যে f সমানুপাতিক m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার। লিখতে পারি না? অবভিয়াসলি পারি। তো আমরা কি প্রপোর্শনাল মানে সমানুপাতিক চিহ্ন নিয়ে কাজ করতে পারি না? তাহলে এটা হটাইতে হবে, মানে এটা বাদ দিতে হবে। বাদ দিয়ে এটা কি আনতে হবে, সমানুপাতিক ধ্রুবক। তো আমরা নরমালি এখানে সমানুপাতিক ধ্রুবক হিসাবে কি আনি, জি। জি মানে হচ্ছে কি সার্বজনীন ধ্রুবক, বা এটাকে হচ্ছে মহাকর্ষ ধ্রুবকও বলা হয়। সরি, হ্যাঁ এটাকে অনেক সময় কি বলা হয়, এটাকে হচ্ছে আমার যে ধ্রুবকটা আছে এই ধ্রুব রাশি, তো এই ধ্রুব রাশির একটা নাম আছে, হ্যাঁ সার্বজনীন ধ্রুবক বলা হয় এটাকে। m1 m2 ডিভাইডেড বাই কি স্কয়ার, ডি স্কয়ার। এটা হচ্ছে আমাদের সূত্রটা, মানে আমাদের এটা হচ্ছে মেইন সূত্রটা। তো সূত্রটা তোমরা দেখবা আগে, ঠিক আছে, সূত্রটা তোমরা পারো, আমি জানি সূত্রটা তোমরা পারো, হ্যাঁ সূত্রটা দেখবা, সূত্রটা তোমরা পারো, কোনো সমস্যা নেই। তো এখানে যে জি বললাম সার্বজনীন ধ্রুবক, এই সার্বজনীন ধ্রুবক মানে কি, যেখানে যাও না কেন, পৃথিবীতে থাকো, মঙ্গল গ্রহে যাও, পৃথিবীর কেন্দ্রে যাও, মহাশূন্যে যাও, যেখানে যাও এই জি এর মানটা সেমই থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। আর এই জায়গায় যে জিটা আছে, জি এর একটা মান আছে, জি এর মান হচ্ছে 6.67 ইন্টু 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কয়ার, কত হবে বলো তো, কেজি ইনভার্স 2 হবে, কেমন, নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। ঠিক আছে, এটা হচ্ছে আমার কিসের, মহাকর্ষ যে ধ্রুবক আছে বা সার্বজনীন যে ধ্রুবক আছে সেটার হচ্ছে মানটা। আর পরীক্ষায় কিন্তু একটা জিনিস মাথায় রাখবা, এটার এককটা পরীক্ষায় আসে, এই যে এটার এককটা আসে। এখন এটা যেহেতু এককটা আসে, এক্সাম্পলে মনে নাও থাকতে পারে। যেমন আমি যে বছর জিএসটি দিচ্ছি 21-22 সেশনে, জিএসটি তে কোশ্চেনের আসছিল, এটা থেকে বলছে সার্বজনীন ধ্রুবকের এককটা পে। তো এককটা আমরা কিভাবে বের করতে পারি, আচ্ছা আমরা একটু এককটা বের করা শিখি। তো এককটা কিভাবে বের করতে পারবো, যে আমি এই জায়গায় লিখতে পারবো জি ইজ ইকুয়াল এফ ডি স্কয়ার ডিভাইডেড বাই m1 ইনটু কত বলতো
m2। আচ্ছা, তাহলে বলের একক কি জানি আমরা? নিউটন। দূরত্বের একক মিটার, যেহেতু স্কয়ার আছে এখানে হয়ে যাবে মিটার স্কয়ার। কেজি আছে কয়টা? দুইটা, তাহলে এখানে লেখা যাবে কত স্কয়ার? কেজি স্কয়ার। উপরে উঠে যাবে, উপরে উঠে গেলে কি হয়ে যাবে? নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2 পেয়ে গেছি তার কি বলতো এককটা। আচ্ছা, এরপর আর কি বের করতে হবে? মাত্রা। মাত্রাটা বের করতে হবে। তো আচ্ছা, মাত্রা কেমনে বের করা হয়? হ্যাঁ, বের করা যাবে। মাত্রা কিভাবে বের করা হয়? মাত্রা আমি একটু অন্য কালার দিয়ে লিখি। মাত্রাটা কিভাবে আমরা বের করব? এই যে মাত্রাটা বের করার সূত্রটা আমি একটু বলে দিই। তো বলের মাত্রা হচ্ছে ml টি ইনভার্স 2। আর যেহেতু ডি মানে দূরত্ব, এটাকে আমি লিখতে পারবো এল স্কয়ার। আর এখানে এম স্কয়ার হবে, যেহেতু দুইটা এম আছে, এটা হবে কি স্কয়ার? এম স্কয়ার। আচ্ছা, তো এখান থেকে এখানে একটা এম কাটা চলে যাবে, এম থাকবে একটা, এখানে এল কিউব হয়ে যাবে, তাহলে এখানে লেখা যাবে এম ইনভার্স 1, এখানে হয়ে যাবে এল কিউব টি ইনভার্স 2। এই যে এটা হচ্ছে আমার কি বলতো মাত্রাটা। তাহলে মাত্রাটাও মনে রাখবে, এমসিকিউতে আসতে পারে। এককটা মনে রাখবে নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2, এম ইনভার্স 1 এল কিউব, তারপর হচ্ছে টি ইনভার্স 2। এটা হচ্ছে কি এই যে সার্বজনীন ধ্রুবকের কি আছে? মাত্রাটা আছে। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা এগুলো যাচ্ছি। আর বলের একক তো নিউটন, আমরা এই বলে বের করতে পারি। এখানে আরেকটা জিনিস পড়তে হয়, যেটা হচ্ছে এই মহাকর্ষ বলের ভেক্টর রূপ। কি রূপ? ভেক্টর রূপ। ভেক্টর রূপটা এটা এমসিকিউতে ডাইরেক্ট পাবা। ঠিক আছে, ভেক্টর রূপ। তাহলে এর ভেক্টর রূপটা কি হবে? আমি যদি তার ভেক্টর রূপটা বলি, সেটা হচ্ছে শুধুমাত্র এমসিকিউর জন্য দেখে রাখবা, আহামরি ইম্পর্টেন্ট না এটা। মাইনাস জি ইন্টু মাইনাস জি ইন্টু m1 m2 m1 m2 ডিভাইডেড বাই আর কিউব। আর কিউব সাথে একটা আর ভেক্টর। এটা হচ্ছে কি মহাকর্ষ সূত্রের হচ্ছে কি রূপ? ভেক্টর রূপ। তো ভেক্টর রূপটা একটু দেখে রাখবা, এটা হচ্ছে তার ভেক্টর ইকুয়েশন। তো এটা এমসিকিউ তে আসবে, এটা দিয়ে আহামরি কিছু আসবে না, এটা এমসিকিউর জন্য শিখবা। কিসের জন্য শিখবে? এটা এমসিকিউর জন্য শিখবা। ঠিক আছে, পারবা তো? হ্যাঁ, না পারলেও কোনো সমস্যা নাই, আমাকে বইলো। তাহলে এটা হচ্ছে আমাদের মহাকর্ষ সূত্র। এটা হচ্ছে আমাদের মহাকর্ষ সূত্র। আশা করি খুব ভালোভাবে দেখা হয়েছে, ইভেন পারো। তো এখান থেকে আমি আরেকটা সূত্র একটু দাঁড় করে দিতে চাই, যেটা হচ্ছে ঢাকা ভার্সিটি খুব সুন্দর করে কোশ্চেন দিয়ে দেয় যে বল হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তান হইতে। প্রশ্নগুলো কেমন হয় জায়গা থেকে? প্রশ্নগুলো এমন হয় যে যে বলছে দূরত্ব যদি অর্ধেক করা হয় বলের মান কত হবে? হ্যাঁ, দূরত্ব যদি অর্ধেক হয় বলের মান কত হবে? দূরত্ব দ্বিগুণ করা হবে বলের মান কত গুণ হবে? এই টাইপের কোশ্চেন আসে। তাহলে সেখান থেকে আমি লিখবো f1 বাই f2 সমান সমান, এই জায়গায় লিখতে পারবো d2 স্কয়ার বাই d1 স্কয়ার। এই সূত্র দিয়ে আমরা করে ফেলবো তখন আমরা এই সূত্র দিয়ে করে ফেলবো যে বলের মান কত গুণ হবে। এই টাইপের কোশ্চেনটা আমরা এখান থেকে করে ফেলতে পারবো। ঠিক আছে, আসলে এটা ছিল আমাদের নিউটনের যে মহাকর্ষ বলের সূত্র, সেই মহাকর্ষ বলের সূত্রটা আমরা পড়লাম। সো একটু ভালো করে দেখো। ঠিক আছে, আমি ডিটেলসে পড়া দেখাই দেওয়ার ট্রাই করলাম। সেখানে হচ্ছে ভেক্টর রূপ দেখাইলাম, একক কিভাবে বের করা হয়, মাত্রা কিভাবে বের করা হয়। আশা করি তোমরা পারবা, আশা করি তোমরা পারবা, সমস্যা হবে না। আসো আমরা এখন ম্যাথ সলভে চলে যাব। তো প্রথম কোশ্চেনটা কোথায় আসছিল? প্রথম কোশ্চেনটা ছিল রুয়েট 8-9-তে। হ্যাঁ, রুয়েট 8-9-তে আসছে। কোশ্চেনটাকে একটু পড়ো, আগে ভালো করে বুঝো, পড়ো। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে পৃথিবীর ভর চাঁদের ভরের কত গুণ? 81 গুণ। চাঁদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব এত। চন্দ্র পৃথিবীর সংযোগ রেখার কোথায়? কোথায়? ঠিক আছে, কোন বস্তুর উপর উভয়ের টান কি হবে? টান। টান এক প্রকার বল, বলছে বলটা কি হবে? সমান হবে। তো আসো আমরা একটু যাই, এটা টান বল আর কি, টান বলটা সমান হবে। তো ধরো ধরো এটা হচ্ছে কি? ধরো এটা হচ্ছে কি? পৃথিবী। আর একটা হচ্ছে চাঁদ। পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী। হ্যাঁ, ধরো এটা হচ্ছে পৃথিবী। হ্যাঁ, আরেকটা হচ্ছে এই জায়গায় একটা চাঁদ আছে, এই জায়গায় ধরো একটা চাঁদ আছে, এটা একটা চাঁদ আছে, চাঁদ। এটা হচ্ছে চাঁদ। আচ্ছা, চাঁদ। তো বলছে চাঁদের আর পৃথিবীর যে মধ্যবর্তী যে ডিস্টেন্সটা, এই যে মধ্যবর্তী যে ডিস্টেন্স, এই যে তাদের যে মধ্যবর্তী যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা কত বলা আছে দেখো তো একটু। সেই ডিস্টেন্সটা বলে দিছে হচ্ছে 38.6 ইন্টু 10⁴ কিলোমিটার বলা আছে। তো আমরা এটা মিটারে নিয়ে যাই, তাহলে এখানে 10⁷ দিয়ে দিব। তাহলে এটা কোথায় চলে যাবে বলো তো? মিটারে। ঠিক আছে, তো বলছে চন্দ্র ও পৃথিবীর সংযোগ রেখার কোথায়? কোথায় বলছে, তাই না? তাহলে কোথায় আমরা জানি না। ধরলাম পৃথিবীর দূরত্বের, এখান থেকে ধরো পৃথিবী থেকে এক্স মিটার দূরে। কত মিটার দূরে? এক্স মিটার দূরে এই পয়েন্টে, এই যে এই পয়েন্টে কত মিটার দূরে ধরলাম? পৃথিবী থেকে কত মিটার দূরে? এক্স মিটার দূরে। এই পয়েন্টে তার কি শূন্য হবে?
মানে হচ্ছে তাদের দুজনের বলটা কি হবে বলতো, সমান হবে। তো এটা যদি x হয় তাহলে এটা কত হবে বলতো একটু, এটা হবে এই যে 38.6, 38.6 ইন্টু 10⁻⁷ মাইনাস এক্স, এত ডিস্টেন্স। তাহলে এটা হচ্ছে পৃথিবী মানে আর্থ, পৃথিবী, আর এটা হচ্ছে তোমার চাঁদ, এটা হচ্ছে কি চাঁদ। তো বলছে যে কোথায় কোথায়, আমি সেটাকে কি ধরে নিলাম এক্স। এখন আমার টার্গেট কি, এক্স এর মান বের করে, শর্টকাট দিয়ে করা যায়, আমি শর্টকাটটা বের করে তোমাদেরকে দেখাচ্ছি বের করে কিভাবে বের করবা। তো বলছে আবার এখানে কি কি বলা আছে, যে পৃথিবীর ভরের চাঁদের ভর 81 গুণ। তাহলে পৃথিবীর ভর যদি এম হয়, পৃথিবীর ভর এমই সমান যদি এম হয়, তাহলে চাঁদের ভর মানে এম এম মানে মুন, চাঁদের ভর হবে কত বলতো 81 এম। এটা কি বোঝা গেছে কিনা, বুঝে যাওয়ার কথা। তো বলছে তাদের মধ্যবর্তী সংযোগ রেখার কোথায় বস্তুটির উপর টানটা সমান হবে। আচ্ছা, তাহলে চাঁদ এটা যে পরিমাণ বলে টানবে, চাঁদে যে পরিমাণ বলে টানবে সে বলটাকে ধরে নিলাম হচ্ছে F1, পৃথিবী যে বলে টানবে F1, আর চাঁদে যে বলে টানবে সেটা হচ্ছে কি বলতো F2। তাহলে আমরা শর্ত মতে এখান থেকে কি বলতে পারি, শর্ত মতে বলতে পারবো F1 আর হচ্ছে F2 পরস্পর কি জানা হবে, সমান। তো ধরো আমরা যে বিন্দুতে এটা বের করবো ওই বিন্দুতে মনে মনে আমরা এম বরের একটা বস্তু ধরে নিলাম এম। তাহলে আমি F1 এর জন্য বের করতে পারবো G ইন্টু এম ই, এম ডিভাইডেড বাই কত স্কয়ার বলতো এক্স স্কয়ার, ইজ ইকুয়াল, এই জায়গায় কি লিখতে পারবো জি ইন্টু কি লেখা যাবে, এটাকে লেখা যাইবো এম এম ইন্টু এম ডিভাইডেড বাই কত 38.6 ইন্টু 10⁻⁷ মাইনাস এক্স হোল স্কয়ার। ঠিক আছে, এটা লেখা যায় ওই যে নিউটনের মহাকর্ষ যে একটু যে সূত্র বললাম যে এফ ইজ ইকুয়াল টু জি ইন্টু m1 m2 বাই ডি স্কয়ার, ওই যে ওই সূত্র অনুসারে লিখলাম আর কি। এটা এটা হচ্ছে পৃথিবী কর্তৃক, এটা হচ্ছে চাঁদ কর্তৃক। ঠিক আছে, তাহলে এখান থেকে কাটাকাটি কি চলে যাবে, হ্যাঁ এখানে কিছু কাটাকাটি চলে যাবে, এটা এটা কাটা এম এম কাটা। ঠিক আছে, ওকে ডান। তাহলে সেখান থেকে আমি কি লিখতে পারবো, আমি যদি আড়াআড়ি গুণ করে নিই, আড়াআড়ি গুণ করলে আমি এই জায়গায় কি লিখতে পারবো, এই জায়গায় আমি লিখতে পারবো যে 38.6 ইন্টু 10⁻⁷ মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স হোল স্কয়ার লিখা যাবে। ওকে, আর এই জায়গায় কি পড়ে থাকবে, এটা এখানে চলে গেলে এটা এখানে চলে যাবে যে এম এম ডিভাইডেড বাই এম ই, এটা এখানে চলে যাবে নাকি, এটা লাইটটা বন্ধ হয়ে গেলে সমস্যা, তাহলে বয়সটা যাবে না, এটা পর্যন্ত গেল। তারপরে এই জায়গায় যে কাজটা করতে পারি, আমি যদি স্কয়ারটা পাশে ফাটিয়ে দিই তাহলে এটা কত হয়ে যাবে, আর যদি এখানে সমহর করি 38.6 ইন্টু 10⁻⁷ ডিভাইডেড বাই এক্স মাইনাস 1, এখানে কিন্তু সমহর করছি, একটু বুঝে নিও তোমরা, সমহর করছি মানে এক্স দ্বারা একবার এটারে ভাগ করছি একবার এটারে ভাগ করছি, একটু শর্ট করতেছি আর কি, ইভেন তোমরা যেহেতু ইন্টার লেভেল আছে এগুলো একটু বুঝতে পারার কথা এটা। ঠিক আছে, ওয়ানটাই পাশে প্লাস আছে, ওপাশে গেলে কি হয়ে যাবে, অবশ্যই মাইনাস। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে লিখতে পারি যে এর পরের লাইনটা এভাবে লিখতে পারি। ঠিক আছে, ওকে, তাহলে আমি পরের লাইনটা এভাবে লিখতে পারবো যে তোমার 38.6 ইন্টু 10⁻⁷ ডিভাইডেড বাই এক্স ইকুয়াল রুট ওভার অফ এম এম বাই এম ই প্লাস হবে 1। ঠিক আছে, এই ওয়ানটা পাশে মাইনাস আছে, ওপাশে গেছে কি হয়ে গেছে প্লাস। এখন আমি যদি ব্যস্তকরণ করে নিই, ব্যস্তকরণ করে নিলে এক্স ইকুয়াল টু আমরা পেয়ে যাব যে এক্স ইকুয়াল টু পেয়ে যাব 38.6 ইন্টু 10⁻⁷ ডিভাইডেড বাই রুট ওভার অফ এম এম ডিভাইডেড বাই এম ই প্লাস কত 1। তাহলে x ইকুয়াল এই জায়গায় কি লিখতে পারি, x ইকুয়াল লিখতে পারি 38.6 ইন্টু 10⁻⁷ রুট ওভার অফ এম এম মানে কত 81 এম। ঠিক আছে, এম এম মানে হচ্ছে 81 এম, নিচে এম ই মানে কত এম, এটা হচ্ছে কত প্লাস 1, এটা এটা কাটা। তাহলে এই জায়গায় আমি কি লিখতে পারবো, x ইকুয়াল উপরে হচ্ছে 38.6 ইন্টু 10⁻⁷ ডিভাইডেড বাই এখানে হবে 9 প্লাস 1, তাহলে x ইজ ইকুয়াল টু
এখানে ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটা হচ্ছে আর কি আমাদের আনসারটা, যে এক্স এত মিটার দূরে আমার কি শূন্য হবে, মানে সরি বলটা সমান হবে, এটা ছিল। এখন এখান থেকে এটা ছিল আমাদের বেসিক নিয়ম। যেহেতু এটা রুয়েটে আসছে, এডমিশন আসছে, এটা আমরা শর্টকাটলি কিভাবে করতে পারি, এই যে আমরা এটা চাইলে শর্টকাট হিসেবে খাটাইতে পারি। যে এখান থেকে আমরা একটা শর্টকাট বানাই দিই। দেখো অ্যাকচুয়ালি শর্টকাটটা প্রমাণিত, এটা আশা করি তুমি চাইলে সিকিউতে ইউজ করতে পারো। কেন ইউজ করতে পারবে, এটা তো আমরা মুখস্থ করি নাই বা কোনো অন্য কোনো জায়গা থেকে, এখান থেকে আমরা এটা প্রমাণ করছি। তো প্রমাণটা কিভাবে কিভাবে একটু শর্টকাটলি মনে রাখবা, একটু দেখাই দিই এটা কিভাবে মনে রাখবা। তাহলে আমার যদি কোনো একটা জায়গায় এরকম বলে আর কি, যে বলের মান যদি এরকম হয়, তাহলে উপরে হবে তাদের মাঝখানের যে ডিস্টেন্স ডি, ঠিক আছে, নিচে হবে রুট ওভার অফ, এখানে হবে m2 ডিভাইডেড বাই m1 প্লাস হচ্ছে 1, বুঝছো নি? এই যে এটা হচ্ছে আমাদের শর্টকাটের যে সূত্রটা, সেই শর্টকাট সূত্রটা আমরা চাইলে এটা ইউজ করতে পারবো, এটা দিয়ে, হ্যাঁ এটা দিয়ে চাইলে ইউজ করতে পারবো। তো সো এটা এমসিকিউ তে চাইলে ইউজ করতে পারো, ঠিক আছে, এটা দিয়ে চাইলে আমরা করে ফেলতে পারবো, ঠিক আছে। তাহলে এটা কি পারবা তো আশা করি। এই শর্টকাট দিয়ে এখন মানগুলো বসাই দিলে হয়ে যাবে, শেষ, শর্টকাট দিয়ে করে ফেলা যাবে। তো এটা রুয়েটে আসছে, আমি বেসিক নিয়ম বললাম, শর্টকাটটা এটা দিয়ে করে ফেলতে পারবা, ঠিক আছে। তো আশা করি এই ম্যাথটা বোঝা গেল। এরপর আমরা চলে যাব আরেকটা কোশ্চেন, যে 5 কেজি ভরে দুইটা গোলক পরস্পর 2 মিটার দূরে স্থাপন করলে তাদের মধ্যবর্তী বলের মান এত হয়, তাহলে ধ্রুবকের মান কত, কার মান চাইছে, জি এর মান। তাহলে এখানে কি কি দেওয়া আছে একটু শুনো স্যার। এটা হচ্ছে ডি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের তাদের মধ্যবর্তী ডিস্টেন্স, আর প্রত্যেকের ভর কত কেজি করে বলছে, 5 কেজি করে বলছে। তাদের মাঝখানের মধ্যবর্তী যে আকর্ষণ বলটা, সে আকর্ষণ বলের মান কত বলে দেওয়া আছে, এত। তাহলে এখন আমরা একটু আসো ম্যাথ করানো স্টার্ট করি। এটা হচ্ছে আমার কি ভর এম, এটা হচ্ছে ডি, আর এটা হচ্ছে আমার কি এফ। লাগবে কার মান যেন, লাগবে হচ্ছে মহাকর্ষ ধ্রুবক মানে জি এর মানটা লাগবে। ওকে ওকে, তো আমরা সূত্র জানি, তো আমরা কি জানি যে এফ ইজ ইকুয়াল জি ইন্টু m1 m2 ডিভাইডেড বাই কত স্কয়ার, ডি স্কয়ার। তাহলে জি ইজ ইকুয়াল এই জায়গায় লেখা যাবে এফ ডি স্কয়ার ডিভাইডেড বাই m1 m2। তাহলে এফ এর মানটা কত, এফ এর মানটা হচ্ছে 41.67 ইন্টু 10 ইনভার্স 11, ঠিক আছে। ডি স্কয়ার, ডিটা হচ্ছে কত স্কয়ার হবে, 2 স্কয়ার ডিভাইডেড বাই 5 ইন্টু 5, 5 ইন্টু 5, এই জায়গায় ক্যালকুলেশন করলে যেটা পাবা সেটা আনসার। আমার হাতের কাছে ক্যালকুলেটর নাই, তাহলে আমি এগুলো সলভ করে দিতাম, ঠিক আছে। এত, তাহলে একক হবে কি নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2, ঠিক আছে তো নাকি, পারবা তো? শেষ, সহজ প্রশ্ন, এত কঠিন না, আশা করি এগুলা পারবা তোমরা। এরপরে বলছে কি মঙ্গল গ্রহ পৃথিবীর প্রায় এত, প্রায়, আচ্ছা দূরত্ব, মঙ্গল গ্রহ পৃথিবীর প্রায় দূরত্ব হচ্ছে এত। তো মঙ্গল গ্রহের ভর এত, ভূপৃষ্ঠের এত কেজি ভরের একজন লোক মঙ্গল গ্রহে কি পরিমাণ বল বলে আকর্ষণ করবে। বলছে কি মঙ্গল গ্রহ এবং পৃথিবীর মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে এত, ঠিক আছে। আচ্ছা প্রশ্নটা ঠিক আছে কিনা আমি একটু একটু চেক করি, দাঁড়াও, প্রশ্নটা একটু ঠিক আছে কিনা আমি একটু চেক করি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখানে একটা পৃথিবীর দূরত্ব, দূরত্ব হবে এই জায়গায়, দূরত্ব হবে এই জায়গায়, ঠিক আছে, দূরত্ব। মঙ্গল গ্রহ পৃথিবীর দূরত্ব প্রায় এত, মঙ্গল গ্রহের ভর হলো এত, তাহলে ভূপৃষ্ঠের উপর 50 কেজি ভরের ভরের একজন লোককে মঙ্গল গ্রহে কি পরিমাণ আকর্ষণ বল লাভ করবে। আচ্ছা ঠিক আছে, তো আসলে আমরা একটু দেখি যে কি পরিমাণ আকর্ষণ বল লাভ করবে। তাহলে তাদের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা, তাহলে মঙ্গল গ্রহের দেখো এদের মাঝখানে যে ডিস্টেন্স আছে, সে ডিটা কত, বা ডি বা আর বলতে পারো, সে ডিটা কত, 10 টু দি পাওয়ার 8, ঠিক আছে, 10 টু দি পাওয়ার 8। আচ্ছা 10 টু দি পাওয়ার যদি 8 হয়, ঠিক আছে, এখানে একটু সমস্যা হচ্ছিল, আমি একটু ঠিক করে দিলাম, ঠিক আছে। তো আসো এখানে যে ভর আমাদের মাঝখানে যে ডিস্টেন্সটা ছিল সেটা হচ্ছে কত, সেটা ছিল হচ্ছে 10 টু দি পাওয়ার 8। দুটো ভর ছিল, একটা ভর হচ্ছে ধরো m1, সেই m1টা কত দেওয়া আছে, সেই m1টা দেওয়া আছে 6.5 ইন্টু 10 টু দি পাওয়ার 23 কেজি। আরেকটা যে ভর আছে m2, সেটা হচ্ছে 50 কেজি, ঠিক আছে। তো বলছে তাদের মাঝখানে মানে মধ্যবর্তী কি পরিমাণ বলে আকর্ষণ করবে, এফটা, ঠিক আছে। তাহলে আমরা জানি এফ ইজ ইকুয়াল জি ইন্টু m1 m2 ডিভাইডেড বাই কত স্কয়ার, ডি স্কয়ার। এখন এটা দূরে দূরে মান বসাই করে দেওয়ার কিছু নেই, এটা তোমরা পারবা, ঠিক আছে। যে যেখান থেকে ক্লাস করবো অন্তত একটু নোট করে ক্লাস করো, নোটটা খুব দরকার স্যার। তুমি যখন রিভিশন দিতে যাবা, রিভিশন দিতে যখন নোটটা তোমার জন্য খুব প্রয়োজনীয়। এই জন্য বললাম যখন তোমরা যারা ফার্স্ট ইয়ারে আসো, সেকেন্ড ইয়ারে যারা তারা ওয়ান শট দেখে নিবা, কোনো সমস্যা নেই। কিন্তু ফার্স্ট ইয়ারে যারা আছে মানে এসএসসি এখন তো ধরো হচ্ছে 26
প্রায় শেষের দিকে, যেমন আমার বেঁচে আমি যাদেরকে পড়াই ওদের প্রায় সিলেবাস প্রায় শেষের দিকে, কিন্তু তোরা সাতাই যারা শুরু করতেছো তারা কিন্তু একটু নোট করে পড়ার ট্রাই করো, ঠিক আছে, কারণ নোটটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আসো, আচ্ছা, এরপরে হচ্ছে আমরা বোর্ড কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো, বোর্ড কোশ্চেনে চলে যাচ্ছি। তাহলে বোর্ড কোশ্চেনে কেমনে যাচ্ছি? বোর্ড কোশ্চেন কোনটা? যশোর বোর্ড 2023 একটা কোশ্চেন আসছিল। তো কোশ্চেনটা কি? পৃথিবীর পৃষ্ঠ থেকে 3 × 10⁴ কিলোমিটার উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহ এত বেগে পৃথিবীকে আবর্তন করছে। পৃথিবীর ভর হচ্ছে এত, পৃথিবীর ব্যাসার্ধ এত, উপগ্রহটির ভর হচ্ছে এত, জি এর মান হচ্ছে এত। ভালো কথা, উদ্দীপকে উল্লিখিত উচ্চতায় কৃত্রিম উপগ্রহটি স্থায়ী হবে কিনা। আচ্ছা, তো আমি একটু কথা বলি, এই জিনিসটা একটু কথা বলি, যে ধরো এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে ধরো পৃথিবী। আচ্ছা, একটু সমস্যা করতেছিল, তো আমি একটু ওটা একটু সমস্যা করতেছিল, তাই আমি ঠিক করতে গেছিলাম। বরিশাল বোর্ড 2023 বলছে পৃথিবীর ভর হচ্ছে এত, পৃথিবীর ব্যাসার্ধ এত, পৃথিবীর পৃষ্ঠে 700 কেজি মানে সরি 700 কিলোমিটার উপরে একটি কৃত্রিম উপগ্রহ আবর্তন করছে, মানে পৃথিবীকে চারপাশে ঘুরতেছে। আমরা তো কৃত্রিম উপগ্রহ চিনি বা স্যাটেলাইট চিনি। তো ধরো এটা হচ্ছে পৃথিবী, একটু খেয়াল করো, ধরো এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী, ওকে, এটা হচ্ছে পৃথিবী। আচ্ছা, আমি একটু সবুজ কালার দিয়ে দিলাম। তো পৃথিবীর চারপাশে একটা কক্ষপথ, এই যে চারপাশে একটা কক্ষপথ, ধরো এটা হচ্ছে সেই কক্ষপথটা। আচ্ছা, এই হচ্ছে তার কক্ষপথ। তো কক্ষপথে কি ঘুরে? একটা স্যাটেলাইট ঘুরে। আচ্ছা, তো এখানে একটা ধরো স্যাটেলাইট ছিল, ধরো স্যাটেলাইট, এটা একটা স্যাটেলাইট, এটা একটা স্যাটেলাইট, এটা ঘুরবে। এখন যদি সে বৃত্তাকার পথে ঘুরতে চায়, সাপোজ সে যদি বৃত্তাকার পথে ঘুরতে চায়, তার এর উপর দুইটা বল কাজ করবে, একটা কেন্দ্রমুখী বল আর একটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। তো এই দুইটা বল যদি সমান হয়ে যায়, তখন আমরা বলতে পারবো সে বৃত্তাকার পথে এই পৃথিবীর চারপাশে সে ঘুরতে পারবে, ঠিক আছে কিনা। তাহলে এখন আমরা এই দুইটা বলই বের করে দেখবো, একটা কেন্দ্রমুখী বল, একটা কেন্দ্র বিমুখী বল। তো আমরা তো নিউটনিয়ান মেকানিক্সে পড়ে আসার কথা যে কেন্দ্রমুখী বল Fc ইজ ইকুয়াল mv²/r, mv²/কত আর, এটা আমরা নিউটনিয়ান মেকানিক্সে পড়ার কথা, কেন্দ্রমুখী বল। বা এই জায়গায় আমি লিখতে পারবো mv²/r+h, যেহেতু পৃথিবীর একটা ব্যাসার্ধ আছে এবং পৃথিবীর পৃষ্ঠ থেকে h উপরে উপগ্রহটা থাকে, তাহলে আমি এখানে এই কথাটা লিখতে পারি। আচ্ছা, তাহলে আমি প্রথমে কেন্দ্রমুখী বলটা বের করতে চাই, তাহলে এফসি, আমি যদি এফসি বের করতে চাই তাহলে আমার এখানে বি দরকার, আমার কাছে বিটা নাই, ঠিক আছে। তো বিটা যদি না থাকে, এখানে বি বের করার একটা সূত্র আছে, বি ইজ ইকুয়াল রুট ওভার অফ জিএম বাই আর প্লাস এইচ। এই যে জিএম বাই আর প্লাস এইচ, এখানে কোনটা কি? এখানে জিটা হচ্ছে মহাকর্ষ ধ্রুবক 6.67 ইন্টু 10⁻11 ইন্টু এমটা কত? পৃথিবীর ভর 6 × 10⁻24, 6 × 10⁻24 ডিভাইডেড বাই আর হচ্ছে 6.4 × 10⁻6 প্লাস এইচ কত? 700 কিলোমিটার। তাহলে কিলোমিটারে মিটারে নিয়ে যাবা 10⁻3, তাহলে সেখানে একটা বেগ পেয়ে যাবা। বেগটা কত হবে? অ্যাপ্রক্সিমেটলি 7509.43, 7509.43 মিটার পার সেকেন্ড। তাহলে কি বললাম, কোন একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরতে চায়, তার কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল কি হইতে হবে? সমান হইতে হবে, তাহলে শূন্য মিলিয়ে যাবে না। তাহলে আমি সেখান থেকে লিখতে পারবো যে এম এর জায়গায় কার বল বসাবো? কেন্দ্রমুখী বল। তো এম এর জায়গায় কার মানটা বসাইতে পারবো? আমি এই জায়গায় এম এর মান যদি আমি বসাই, এই জায়গায় তোমার হচ্ছে এম এর মান কত বসাবো? এম এর মান আমি এই জায়গায় বসাইতে পারি, ঠিক আছে, বসাও। এই জায়গায় বসাই mv²/r+h, এম এর মান হচ্ছে এত এত, কৃত্রিম উপগ্রহটার ভর। আচ্ছা, আচ্ছা, এই জায়গায় আমি এম এর মান যদি এটা এত বসাই যে 6 × 10⁻24, বি এর মান হচ্ছে 7509.43 হোল স্কয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ। আর প্লাস এইচ এর মানে 6.4 × 10⁻6 প্লাস এইচ এর জায়গায় হবে 7000 × 10⁻3। তাহলে এখানে আমি একটা কেন্দ্রমুখী বল পেয়ে যাব। সেই কেন্দ্রমুখী বলটা কত? কেন্দ্রমুখী বলটা কত? আমি এখান থেকে যদি একটু অ্যাপ্রক্সিমেটলি তোমাদেরকে একটু বসাই দিয়ে দিই, সেখানে মানটা পাবা 7.942, মানে 7.94 নিউটন। এটা হচ্ছে কি পাইলাম? কেন্দ্রমুখী বল পাইলাম। এরপরে কি বের করতে হবে? কেন্দ্র বিমুখী বল। আচ্ছা, আসো, কেন্দ্র বিমুখী বল। তাহলে এখানে কেন্দ্র বিমুখী আর কেন্দ্রমুখী সমান হবে, তবে এখানে কেন্দ্রমুখী বলের যোগান দেবে আমাদের মহাকর্ষ বলটা।
তাহলে আমি এই জায়গায় লিখতে পারবো এফ জি ইজ ইকুয়াল টু জি ইনটু এখানে লেখা যাবো এম এম বাই কত বলতো ডি স্কয়ার। এখানে যে স্যাটেলাইটটা ছিল তার ভর কি জানা আছে আমাদের? এখানে স্যাটেলাইটটা দিয়ে দেওয়া ছিল উদ্দীপকের কৃত্রিম উপগ্রহটি আচ্ছা আবর্তন করছে, তাহলে স্যাটেলাইটের ভর কি আমাদের দিয়ে দেওয়া ছিল প্রশ্নে? আচ্ছা, স্যাটেলাইটের ভরটা আমার দেওয়া নাই, তাহলে স্যাটেলাইটের ভর যদি দেওয়া না থাকে আমি তার ভর কি ধরে নিলাম আপাতত? এম ধরে নিলাম। আচ্ছা, তাহলে জি 6.67 ইন্টু 10 ইনভার্স 11 ইন্টু এম, এম হচ্ছে পৃথিবীরটা, 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24 ইন্টু হচ্ছে এম ডিভাইডেড বাই ডি, তাদের মাঝখানের যে ডিস্টেন্সটা কত? আর প্লাস এইচ আর কি, ডি এর জায়গায় আর প্লাস এস হবে, তাহলে ডি এর জায়গায় কত হবে? আর প্লাস এইচ, আরটা কত? 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 প্লাস এইচ হচ্ছে 7000 ইন্টু 10 টু দি পাওয়ার 3 হোল স্কয়ার। তাহলে এখানে আমি একটা মান পেয়ে যাব, সেই মানটা অ্যাপ্রক্সিমেটলি কত হবে? 7.9, হ্যাঁ 7.94 নিউটন। তাহলে আমার কি বোঝাচ্ছে যাচ্ছে যে কেন্দ্রমুখী বল আর মহাকর্ষ বলটা পরস্পর কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। তাহলে এটা কি হবে না? শূন্যে হারিয়ে যাবে না বা বিলীন হয়ে যাবে না। যদি সমান না হইতো তাহলে শূন্যে কিন্তু বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তো এখানে আমরা এটা করতে গিয়ে আমাদের এই সূত্রটা ইউজ করা লাগছে, এই যে সূত্রটা ইউজ করা লাগছে, এটা নিউটনিয়ান মেকানিক্সে তোমরা পড়ে আসার কথা। হ্যাঁ, এটাও এই অধ্যায়ের আমাদের প্রশ্নটা, এই অধ্যায়ের একটা সূত্র, হ্যাঁ, যে বেগ বের করার একটা সূত্র। সো এটা আমরা এখান থেকে দেখতে পারি, সমস্যা হয় না, ঠিক আছে। তো এখানে আমরা যা যা পড়ালে মোটামুটি আশা করি বুঝছো বা বুঝবা, এটা বা পারবা, তোমরা টেনশন করার কিছু নাই। এরপরে আসো আমরা আরেকটা প্রশ্ন দেখলাম কুমিল্লা বোর্ড, সূর্য হতে ন্যূনতম দূরত্ব পৃথিবীর কেন্দ্র অভিমুখী বলের মান বের করা। তাহলে কেন্দ্রমুখী বল, সেখানে কি দেওয়া আছে যে সূর্যের চারদিকে, কুমিল্লা বোর্ড 2022, যে সূর্যের চারদিকে পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার, সূর্য হতে পৃথিবীর নিকটতম দূরত্ব যথাক্রমে এত এবং এত। বলছে কি সূর্য হতে পৃথিবীর নিকটতম দূরতম, তাহলে এখানে দুইটা দূরত্ব, একটা নিকটতম আর একটা হচ্ছে দূরতম, একজন দূরত্ব যথাক্রমে এত এবং এত। একজন শিক্ষার্থী হিসাব করে বলল পৃথিবীকে নিকটতম হতে দূরতম দূরত্বে সরাতে। দেখো, কাছ থেকে দূরে নিতে বলের পরিমাণ কত বলছে? এত জোর সমাধান করতে। সূর্য এবং পৃথিবীর ভর এত, সূর্যের ভর এত এবং পৃথিবীর ভর এত। সূর্য হতে ন্যূনতম দূরত্বে পৃথিবীর কেন্দ্রমুখী বল, ন্যূনতম দূরত্ব কোনটা? মানে ছোটটা, কেন্দ্রমুখী যে বলটা সেটা বের করতে হবে। তো আসো আমরা একটু বের করি যে কেন্দ্রমুখী বল এফসি জি ইন্টু এম সান, আরেকটা হচ্ছে এম ই ডিভাইডেড বাই কত স্কয়ার? ডি স্কয়ার। তাহলে জি এর মান হচ্ছে 6.67 ইন্টু 10 ইনভার্স 11 ইন্টু এম সান, সান মানে সূর্যের ভর, সূর্যের ভর হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 30 ইন্টু পৃথিবীর ভর 5.96 ইন্টু 10 টু দি পাওয়ার 24 ডিভাইডেড বাই ডি, তাদের ন্যূনতম দূরত্বটা, এই যে এটা নিতে হবে, ন্যূনতম দূরত্ব 1.47 ইন্টু 10 টু দি পাওয়ার 14 হোল স্কয়ার। এখান থেকে ক্যালকুলেশন করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের আনসারটা, ঠিক আছে। আশা করি এটাও পারা যাবে, টেনশন করার কিছু নেই, সহজ ম্যাথ, সহজ, এগুলো সহজ সহজ জিনিসপাতি। ঢাকা বোর্ড কি বলছে? ঢাকা বোর্ড 25-এ একটা প্রশ্ন আসছিল যে ভূপৃষ্ঠ হতে এত কিলোমিটার উচ্চতায় এত কেজি ভরের একটি কৃত্রিম উপগ্রহ, ওই যে একটু আগে যেটা পড়ালাম বরিশাল বোর্ডের মতোই হুবহু, ওখানে আমার কৃত্রিম উপগ্রহের ভর দেওয়া ছিল না, আমরা এই জায়গায় কি ধরে নিছিলাম যেন? আমরা এই জায়গায় এম ধরে নিছিলাম, এম, এই জায়গায় আমরা এম ধরে নিছিলাম। পরে কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে প্রদক্ষিণ করছে, মহাকর্ষ ধ্রুবকের এত মান এত হচ্ছে, পৃথিবীর ভর এত, ব্যাসার্ধ এত এবং জি এর মান এত। বলছে কৃত্রিম উপগ্রহটি বেগ যদি এত হয়, আগেরটাই বেগ দেওয়া ছিল না, আমার অঙ্ক আরেকটা সহজ, এখানে ওই ম্যাথটা ধরনের আরেকটু সহজ, ওখানে ব্যাগ দেওয়া ছিল না, এখানে ব্যাগ দেওয়া আছে। তো কি ব্যবস্থা গ্রহণ করলে উপগ্রহটি মহাশূন্যে হারিয়ে যাবে না? আচ্ছা, তাহলে এই জায়গায় মহাশূন্যে হারিয়ে যাবে না কখন? আচ্ছা, কি ব্যবস্থা গ্রহণ করলে মহাশূন্য হারিয়ে যাবে না? বলো একটু, কি ব্যবস্থা গ্রহণ করলে সেটা মহাশূন্য হারিয়ে যাবে না? এটা কি বলা যাবে? কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? এখানে আমাদের কেন্দ্রমুখী বল আর কেন্দ্রমুখী বল যদি সমান হয়ে যায়, মানে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল যদি সমান হয়ে যায়, শূন্য মানে হারিয়ে যাবে না, মানে কক্ষপথে ঘুরবে। তাহলে আমার আগের মতো এখানে এফসি বের করবা তোমরা এবং সেখানে এফজি বের করবা, ঠিক আছে। তো এফসি বের করার সূত্র কোনটা খাটাবা? খাটাবা এটা, যে এম বি স্কয়ার বাই আর প্লাস এইচ, এটা খাটাবা। আর এই জায়গায় কোনটা খাটাবা? জি ইন্টু এম ওয়ান এম টু বাই কত স্কয়ার? ডি স্কয়ার। ডি এর জায়গায় এই জায়গায় কত বসাবা? ডি এর জায়গায় এই জায়গায় বসাবা আর প্লাস এইচ হোল স্কয়ার, ঠিক আছে। এই যে দুইটা বল যদি সমান হয়ে যায় তাহলে সেটা কি বলো? শূন্য হারিয়ে যাবে না। সিলেট বোর্ড 25-এ সেম প্রশ্ন আসছে,
সেম প্রশ্ন, কিন্তু উপগ্রহটি ভূপৃষ্ঠে ফিরে আসবে কিনা, সেম। যদি কেন্দ্রমুখী বল আর কেন্দ্রভূমুখী বল সমান হয়ে যায়, তাহলে সে আর পৃথিবীতে মানে ভূপৃষ্ঠে ফিরে আসবে না, মানে কক্ষপথেই ঘুরতে থাকবে। ঠিক আছে, তো এটা একটু তোমরা দেখে রাখবা, ভালো। হ্যাঁ, এরপরে আরো একটা প্রশ্ন যে বলছে, গ্রহ থেকে উপগ্রহের দিকে যাওয়ার সময় কোন স্থানে নভোযানটির উপর লব্ধি বল, মানে এটা হচ্ছে একটা পৃথিবী, শোনো স্যার, এটা হচ্ছে পৃথিবী, আর এটা হচ্ছে একটা উপগ্রহ, তো এটা একটা রকেট, ধরো একটা রকেট, হ্যাঁ এটা একটা রকেট। রকেট কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে? পৃথিবী থেকে উপগ্রহের দিকে যাচ্ছে। তো পৃথিবী থেকে যখন উপগ্রহের দিকে যাচ্ছে, কোন জায়গায় তার এই মহাযানটির উপর তার বলটা যে শূন্য হবে। এখন শুনো স্যার, এটার উপর তাদের যে লব্ধি বল শূন্য, লব্ধি বল শূন্য হওয়া মানে দুইটা বল পরস্পর সমান হওয়া, মানে একজন আরেকজনকে নিউট্রাল করে দেওয়া। তো নিউট্রাল করে দেওয়া, কোন জায়গায় তারা একজন নিউট্রাল করবে আমি কি জানি? এক্স এর মানটা বের করতে হবে। তো আমরা অলরেডি একটা সূত্র শিখে আসছিলাম, আমরা ওটাই অ্যাপ্লাই করবে, যে আমরা জানি এক্স ইকুয়াল, এখানে হবে ডি বাই রুট ওভার অফ, এই জায়গায় হবে m2/m1 প্লাস হচ্ছে কত 1। তাহলে আমরা যদি এই সূত্রটা খাটাই, তাহলে ডির জায়গায় কত বসানো যাবে? দেখো ডির জায়গায় দেওয়া আছে 4.5 ইন্টু 10⁸, তাহলে এটা হচ্ছে 4.5 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই রুট ওভার অফ m2 হচ্ছে উপগ্রহের ভর, 4 ইন্টু 10⁻, কত আমার এখানে ঠিক দেখা যাচ্ছে না, এটা 10⁻, কত 28। হ্যাঁ, এটা হবে 4 ইন্টু 10⁻28 ডিভাইডেড বাই, এই জায়গায় কত, পৃথিবীর ভর হচ্ছে, পৃথিবীর ভর হবে 4 ইন্টু 10⁻20। দুটো কি ভর সেম দিছে? দুটো তো সেম দেওয়ার কথা না। আচ্ছা, এটা প্রশ্নটা একটু দেখি স্যার, একটু আমাকে একটু, এটা হচ্ছে 1.5 ইন্টু 10⁻25, একটা 22 একটা 25। আচ্ছা, এইটার মানগুলো একটু, ভ্যালুগুলো একটু চেঞ্জ করে নিতে হবে, এখানে প্রশ্নে ভ্যালুগুলো একটু চেঞ্জ করে দেয়। এটা হচ্ছে 7.5 ইন্টু 10⁻22, এটা হচ্ছে 7.5 ইন্টু 10⁻22 কেজি। আর এই যে পৃথিবীর যে ভরটা দিল সেটা হচ্ছে 1.5 ইন্টু 10⁻25, 1.52 ইন্টু 10⁻25, এই যে দুইটা মান দিছে। তো এটাকে আমি ধরবো m1 আর ওটাকে ধরবো আমি কি m2। তাহলে m2 টা উপরে বসবে। আচ্ছা, এই জায়গায় একটু ভুল হয়েছে, আমি আবার একটু ঠিক করে দিছি মানগুলা, এই জায়গায় একটু ভুল হয়েছিল। এটা হচ্ছে 7.5 ইন্টু 10⁻22, নিচে হবে 1.52 ইন্টু 10⁻25 প্লাস হচ্ছে কত 1। তাহলে আমি এই জায়গা থেকে এক্স এর যে মানটা পেয়ে যাব সেটা হচ্ছে আমার কি বলতো আনসার। তাহলে আমরা অ্যাডমিশন কোশ্চেন দেখলাম, আবার বোর্ড কোশ্চেনও দেখলাম। ঠিক আছে, এখানে আরো কিছু কোশ্চেন আছে। হ্যাঁ, আরো কিছু কোশ্চেন আছে। হ্যাঁ, আমরা আরো কিছু কোশ্চেন আছে এই জায়গায় আছে। এই কোশ্চেনটা আমি আপাতত স্কিপ করলাম, এটা আমি পরে দেখা গিয়েছে এমসিকিউ সলভ করে দিই। আসো, মোটামুটি স্ট্যান্ডার্ড যে প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলো তোমরা সলভ করতে পারবা আশা করি। তো মহাকর্ষ ধ্রুবক জি সমান কত, এটা কোথায় আসছে? বরিশাল বোর্ড 2022, মেডিকেল 5-6, ডেন্টাল 17-18। ঠিক আছে, তো বলছে মহাকর্ষ ধ্রুবকের মান নিচের কোনটি? আচ্ছা বলো, নিচের কোনটি? একটু খেয়াল করবা, আগে একটু খেয়াল করবা একক ঠিক আছে কিনা। দেখো এটা কি বলছে, 66.10⁻12 নিউটন মিটার স্কয়ার হওয়ার কথা, তাহলে এটা তো হবে না, নিউটন মিটার স্কয়ার হওয়ার কথা। এটা হচ্ছে 1.67 10⁻11, ঠিক আছে, কিন্তু আমার এখানে মিটার স্কয়ার হওয়ার কথা, কিন্তু মিটার ইনভার্স দিয়ে দিয়েছে, তাহলে এটাও ভুল। তাহলে আরেকটা আছে, দেখো তো 0.667 ইন্টু, দেখো এখানে এককটা কিন্তু ঠিক আছে, আবার এটার কিন্তু একক ঠিক নাই, তাহলে এটা হবে না, কিন্তু এটা হওয়ার পসিবিলিটি কত হচ্ছে? স্যার এখানে 10⁻11 পড়ছি, সমস্যা নাই তো, আমি একবার সামনে নিয়ে আসছি না, আমি একবার সামনে নিয়ে আসছি, তাহলে এই জায়গায় আমার এক কমে যাবে। ঠিক আছে, এক কমে গেলে আনসার কোনটা সঠিক বলো তো? আনসার হচ্ছে এটা, নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। ঠিক আছে, খুব ভালো করে দেখবা কিন্তু, হ্যাঁ এগুলা তিনটা বার। আচ্ছা, মেডিকেল 16-17 একটা কি বলছে, একক ভরের দুটি বস্তু কণা একক দূরত্বে থেকে যে বল পরস্পরকে আকর্ষণ করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় মহাকর্ষ বল। কি বল বলা হয় তাকে? মহাকর্ষ বল। আচ্ছা, এরপরে বলছে মহাকর্ষ ধ্রুবকের মাত্রা কত ছিল? মহাকর্ষ ধ্রুবকের মাত্রা ছিল m ইনভার্স 1 l কিউব t ইনভার্স 2। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে বলছিলাম মহাকর্ষ বলের কার্যকর হয় কোন ধরনের কণার কারণে? গ্রাভিটন কণার কারণে। আচ্ছা, আমাদের পৃথিবীতে 4 ধরনের বল আছে, একটা মহাকর্ষ বল, একটা তড়িৎচুম্বকীয় বল, একটা সবল নিউক্লিয় বল, আর একটা দুর্বল নিউক্লিয় বল। তো মহাকর্ষ বলটা গ্রাভিটন নামক কণার কারণে হয়, তড়িৎচুম্বকীয় বল হয় প্রোটন কণার কারণে, আর মেসন আর বোসন হয় হচ্ছে, মেসনের সবল নিউক্লিয় বল আর দুর্বল নিউক্লিয় বল হচ্ছে বোসনের কারণে। তাহলে এখানে মহাকর্ষ বল কার্যকর হবে কোন বলের, কোন কণার কারণে? গ্রাভিটন কণার কারণে। ঠিক আছে, ওকে। একটি পাথর খণ্ডকে ভূপৃষ্ঠ থেকে খাড়া উপরের দিকে তুলতে হলে এর উপর কয়টা বল কাজ করে? অবশ্যই দুইটা, অবশ্যই দুইটা। এরপর কয়টা বল কাজ করবে? অবশ্যই দুইটা।
হ্যাঁ, অবশ্যই দুইটা বল কাজ করে, একটা হচ্ছে উপরের দিকে আর একটা হচ্ছে নিচের দিকে। যে উপরের দিকে যে বলটা, সাধারণত আমরা হচ্ছে বলের মানে হচ্ছে এখানে মোট দুইটা বল কাজ করে। মূল কথা হচ্ছে একটা একটা পৃথিবীর নিজে যে মহাকর্ষ বলে আকর্ষণ করবে বস্তুটা, আবার আমি উপরের দিকে একটা বলে মানে ওটাকে একটা বলে মারছিলাম, ঠিক আছে, ওইদিকে একটা বল কাজ করবে, মানে একটা পৃথিবীর দিকে আকর্ষণ করবে আর একটা পৃথিবীর বাইরের দিকে যাবে। তাহলে এটা দুইটা বল কাজ করবে, একটি পাথরখণ্ডকে ভূপৃষ্ঠ থেকে কারো উপরের দিকে তুলতে থাকলে এর উপর কয়টি বল ক্রিয়া করবে? অবশ্যই দুইটা। দুটি বস্তুর মধ্যে দূরত্ব যদি কত গুণ করা হয়? দূরত্ব যদি কত গুণ করা হয়? 3 গুণ করা হয়, তাহলে মহাকর্ষ বল হবে কত গুণ? রাশিয়া বোর্ড 2023 অনুরূপ দিনাজপুর বোর্ড 2023 একটু বলে দিই। তাদের ডিস্টেন্সটা কত বলছে বলতো? ডিস্টেন্সটা বলছে 3 গুণ, ঠিক আছে কিনা? তাহলে বলের সাথে দূরত্বের সম্পর্ক যেন কেমন? বর্গের ব্যস্তানুপাতিক না? এটার ইকুয়েশন দিয়ে বের করা যায়। তোমার যদি এমসিকিউ তে আসবে, এগুলা ইকুয়েশন দিয়ে বের করার দরকার নেই। তাহলে আমরা এফ সমানুপাতিক, এখানে ডি এর জায়গায় কত বসাই দিবা বলতো? 3 স্কয়ার। তাহলে এফ সমানুপাতিক 1/9। তাহলে বলের মান কত গুণ হবে জানো? হ্যাঁ, বলের মান হবে কত? 9/1 ঠিক আছে, এটা হচ্ছে আমার আনসারটা। এরপরে কি বলা আছে? একই রকম দুটি বস্তুর মধ্যাকার মহাকর্ষ বল হলো F0। যদি বস্তু দুইটির প্রতিটির ভর দ্বিগুণ করা এবং দূরত্ব অর্ধেক করা হয়, মধ্যাকার বল কত থাকবে? আচ্ছা, কোনো চেঞ্জ হবে না, মধ্যাকার বলের মান কোনো চেঞ্জ হবে না, মধ্যাকার বল চেঞ্জ হবে না। আচ্ছা, একটু একটু খেয়াল করা ট্রাই করো যে একই রকম দুইটা বস্তুর মধ্যাকার বল হচ্ছে F0, যদি বস্তু দুইটার প্রতিটির ভরকে দ্বিগুণ করা হয়। আচ্ছা, ঠিক খেয়াল করো স্যার। তাহলে আমি এই জায়গায় ধরতে পারবো m1 সমান সমান m, m2 সমানও m, ঠিক আছে কিনা? আচ্ছা, তাদের মধ্যবর্তী দূরত্ব যদি কি করা হয়? অর্ধেক করা। তাহলে শুরুতে তার যে দূরত্ব ছিল d1, সে d1 ছিল হচ্ছে কত বলো তো? d। পরবর্তীতে মানে তখন তার একটা বল পাবো, সেটা হচ্ছে f1। সেটা কত ছিল? f1। তো f1 সমান কত জানি আমরা? g ইন্টু m1 m2 ডিভাইডেড বাই d1 স্কয়ার, ঠিক আছে কিনা? এটাকে ধরলাম 1 নম্বর ইকুয়েশন। এটা মেবি ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল। আচ্ছা, পরবর্তীতে যখন আমার m2, আচ্ছা এখানে m1 প্রাইম ধরি, কেমন? m1 প্রাইম সমান m/2, m2 প্রাইম সমান সমান m/2। তারপর এখানে d1 প্রাইম ইজ ইকুয়াল হচ্ছে d/2, ঠিক আছে? আচ্ছা, তখন তার যে বল পাবো সেটা আমি ধরতে পারবো f2, লিখতে পারবো g ইন্টু m1 প্রাইম m2 প্রাইম ডিভাইডেড বাই d1 প্রাইম স্কয়ার, ঠিক আছে? এখন মানগুলো ইনপুট দাও তো স্যার। মানগুলো যদি ইনপুট দিই, আমি এই জায়গায় কি পাবো? এই জায়গায় যেটা লিখতে পারবো, আচ্ছা এই জায়গায় নাহলে আমি মানগুলো একটু বসাই দিই। এই জায়গায় সূত্র পাবো জি, আমরা লিখতে পারবো এখানে কি লিখতে পারি? m1 এটাকে ধরি m2, এটাকে m1 ধরি, এটাকে m2 ধরি, তাহলে এটার সাথে মিলে যাবে আর কি, ঠিক আছে? তাহলে এখানে জি রইলো, f2 সমান কি রইলো? জি রইলো। m1 এর জায়গায় লিখতে পারবো m1/2, এখানেও লিখতে পারবো m2/2, নিচে হচ্ছে d/2 হোল স্কয়ার, ঠিক আছে? তাহলে আমি এই জায়গায় লিখতে পারবো f2 ইজ ইকুয়াল লিখতে পারবো g ইন্টু লিখতে পারবো m1 m2/4, নিচে লিখা যাইব d²/4, ঠিক আছে? d²/4। হ্যাঁ, তাহলে 4 হচ্ছে কাটা চলে যায়, তাহলে এখানে থাকে g ইকুয়াল টু m1 m2 ডিভাইডেড বাই d²। তাহলে এই f2 সমান সমান কি হয়ে গেছে বলতো? f1 হয়ে গেছে। তাহলে এখানে বলের মান যা আছে তাই থাকবে, মানে বলের মান কোনো চেঞ্জ হবে না। তাহলে আগে বল কত ছিল? আগে বল ছিল f0, এই আগে বল ছিল কত? f0। পরবর্তীতে বলটা কি থাকে যাবে বলতো? কোনো চেঞ্জ হবে না, f0ই থাকে যাবে। তাহলে আনসার কোনটা? আনসার হচ্ছে এটা, ঠিক আছে? আচ্ছা, এরপরে বলছে মহাকর্ষীয় সূত্র ব্যবহার করে যে সমস্ত কাজ করা যায়, কি করা যায়? প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা যায়, বিভিন্ন খনিজ পদার্থ উত্তোলন করা যায়, ভূগর্ভস্থ তাপগঠিত শক্তি উত্তোলন করা যায়। সবগুলো আনসার হচ্ছে সবগুলোই সঠিক, তিনটাই করা যায়। তোমরা যখন এই সূত্রের ব্যবহার করবে তখন পেয়ে যাবে এটা রিডিং এ, ঠিক আছে? আচ্ছা, এরপর এটা আইইউটি তে একটা কোশ্চেন আসছে, খুব সুন্দর একটা কোশ্চেন। কি বলছে? এ স্পেস ক্রাফট ফ্রম দ্য আর্থ ইজ মুভিং টুয়ার্ডস দ্য মুন, ফাইন্ড এ লোকেশন ফ্রম দ্য আর্থ হোয়ার দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ জিরো। তো মার্স দেওয়া আছে, বলছে কোথায়? ওই যে আগের প্রশ্নগুলাই, যে একটা স্পেস হচ্ছে পৃথিবী থেকে কোথায় যাচ্ছে? চাঁদে যাচ্ছে। তো চাঁদ এবং পৃথিবীর মাঝখানে এমন একটা
জায়গা বের করো, বা এমন একটা পয়েন্ট আছে যেখানে গ্র্যাভিটেশনাল ফোর্সটা কত, 0। তো গ্র্যাভিটেশনাল ফোর্স মানে কি, তার দুইটা বলটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। গ্র্যাভিটেশনাল ফোর্সটা 0, মানে লব্ধি বল শূন্য হয়ে যাবে। তাহলে এটা বের করার সূত্র আমি পড়াইছিলাম যে ডি বাই রুট ওভার অফ m2 বাই m1 প্লাস কত বলতো 1, মানে এই সূত্রটা পড়াইছিলাম আমি। তাহলে এটা কোনটা হবে, ডি। তাদের মাঝখানের যে ডিস্টেন্স, এই যে ডিস্টেন্স অফ টু বিটুইন দ্য আর্থ এন্ড মুন, সেটা হচ্ছে 3.8 ইন্টু 10⁸ এটা আইইউটি তে আসছে 20 সেশনে। রুট ওভার অফ m2 হচ্ছে মুনের ভর, মুন কত, মানে চাঁদের ভর 7.4 ইন্টু 10⁻22 ডিভাইডেড বাই পৃথিবীর ভর 6 ইন্টু 10⁻24 প্লাস কত 1। এখান থেকে ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই হচ্ছে আনসার, আর কি যে অপশনের সাথে মিলবে আমাদের সেটা হবে আনসার। তো এটা দিয়ে করে ফেলা যাবে, আশা করি তোমরা বুঝছো। এটা টেনশন করার কিছু নাই, না বুঝলে আমি তো আসি, আবার আমাকে প্রশ্ন কইরো, আমি বলে দিব। মহাকর্ষ বল নিউক্লিয় বলের তুলনায়, আমার মনে হয় এগুলো না দেখানো আপাতত উচিত, কারণ এগুলো তোমরা এখনো পড়ো নাই। যদি পড়ে থাকো তাহলে তো কোনো সমস্যা নাই। তাহলে এটা কি বলছে যে কত গুণ তীব্র মহাকর্ষ বল নিউক্লিয়, সবল নিউক্লিয় বলের তুলনায় কত গুণ তীব্র। আচ্ছা যাই হোক, তো এই যে এমসিকিউ গুলা আছে, হ্যাঁ, এই এমসিকিউ গুলা তোমরা যখন নিউটনের বলবিদ্যা পড়বা তখন তোমরা খুব ভালো করে জানবে। তারপর আমি বলে দিই যে মহাকর্ষ বল নিউক্লিয় বলের তুলনায় কত গুণ বড়। এটা হচ্ছে 10⁻41 হবে আর কি আনসার। 10 কত হবে, 41। কোনটি মৌলিক বল নয়, মহাকর্ষ বল মৌলিক বল, সবল নিউক্লিয় বল মৌলিক বল, দুর্বল নিউক্লিয় মৌলিক বল। তাহলে 9 কোনটা, 9 হচ্ছে কেন্দ্রমুখী বল। দেখো এগুলা বিভিন্ন অ্যাডমিশনে আসে কোশ্চেন। স্থির তড়িৎ বল এবং মহাকর্ষ বলের তুলনায় নিচের কোনটি মিথ্যা। দুটি বলই দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্ত। আচ্ছা, স্থির তড়িৎ বল মানে একটা তড়িৎ বল আর মহাকর্ষ বল কোনটা মিথ্যা। আচ্ছা, এই দুইজনের মধ্যে কোনটা মিথ্যা তুলনা করে নিচের কোনটি মিথ্যা। আচ্ছা, বলছে কি দুইজনেরই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, হ্যাঁ এটা সত্য। দুটি বলই সংরক্ষণশীল বল। আচ্ছা, মহাকর্ষ বল স্থির তড়িৎ বল সংরক্ষণশীল বল, স্থির তড়িৎ বল, হ্যাঁ দুটি বলই কেন্দ্রীয় বল, দুটি বলই শূন্য স্থানে কাজ করে। আচ্ছা, তাহলে এখানে আনসার কোনটা হবে, কোনটা হবে, বলছে কি যে স্থির তড়িৎ বলের মধ্যে কোনটি, এটা কি হবে আনসার। বলছে কোনটি মিথ্যা, মিথ্যা না সত্য হবে। আচ্ছা আমি একটু দেখি, দুটি বলই বস্তু দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের সমানুপাতিক। দেখো আমি প্রশ্ন ভুল করছি, সরি, এখানে বর্গের সমানুপাতিক বলছে, কেমন বর্গের সমানুপাতিক হবে না, বর্গের ব্যস্তানুপাতিক হবে। তাহলে আনসার কোনটা সঠিক, আনসার হচ্ছে ক নাম্বারটা। আমি একটু প্রশ্ন পড়তে ভুল করছিলাম, এটা হচ্ছে ডেন্টালে আসছিল একবার, আর একটা ইউনিভার্সিটিতে আসছিল। নিচের কোন বলটি বিপরীত বর্গীয় বল। আচ্ছা, কোন বলটি বিপরীত বর্গীয় বল। আচ্ছা, বিপরীত বর্গীয় বল মানে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক আর কি, সেটা হচ্ছে কি মহাকর্ষ বল। আচ্ছা, এরপরে হচ্ছে নক্ষত্রের ক্ষেত্রে গ্যাস ও মেঘপুঞ্জ জমাট বাঁধতে শুরু করে কিভাবে, আন্তঃআণবিক টানে, আন্তঃআণবিক বলে টানে, মহাকর্ষ টানে। কোন টানে হবে, অবভিয়াসলি মহাকর্ষ টানে হবে। কোন টানে হবে, আন্তঃআণবিক বলটা কোন টানে হবে, মহাকর্ষ টানে না, হ্যাঁ মহাকর্ষ টানে হবে। ঠিক আছে আনসারটা। এরপরে কোনটি সর্বাপেক্ষা দুর্বল বল, গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স, স্ট্রং। তাহলে এটা কোনটা হবে, অবশ্যই গ্র্যাভিটেশনাল ফোর্স হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে মহাকর্ষ সূত্র ব্যবহার করে নিচের কোনটি কাজ করা সম্ভব নয়, কৃত উপগ্রহের মাধ্যমে যোগাযোগ করা, প্রাকৃতিক গ্যাস উত্তোলন, পারমাণবিক বোমা তৈরি করা, কয়লা উত্তোলন। কোনটা সম্ভব নয়, পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব নয়, এটা তো পারমাণবিক বোমা তৈরি করা যায় না। আচ্ছা, মহাকর্ষীয় ধ্রুবকের এসআই একক কোনটা, নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স কত হবে 3। আচ্ছা, এসআই একক একটু শুনো, এখন এই এককটা একটু ঘুরাই দিছে। নিউটন, আমরা জানি নিউটনের আরেকটা একক আছে, নিউটনের এককটা কি বলা যায় বলতো, নিউটনের হচ্ছে একটা, আমরা এমনি নরমালি কি জানি, আমরা এককটা জানি নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স কত বলতো 2 না, কেজি ইনভার্স 2। আচ্ছা, তো বলের এখন এখানে কি লেখা যাবে, এই জায়গায় আরেকটা একক লেখা যাবে নিউটন। নিউটন মানে কি, নিউটনের আমরা নিউটন মানে বল এফ সমান সমান কি জানি স্যার বলতো, এম এ। বলের এক এটা হচ্ছে কেজি, হ্যাঁ, আর এটার একক কি হবে বলতো, মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন যদি আমি নিউটনের জায়গায় এই জিনিসটা একটু বসাই দিই, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার স্কয়ার কেজি ইনভার্স কত 2, তাহলে একত্রে কি লেখা যায়, এখানে লেখা যাবে মিটার মানে মিটার কিউব, আর কেজি এখানে হয়ে যাবে কত বলতো, শুধুমাত্র কেজি ইনভার্স 1, আর একটা কত বলতো এস ইনভার্স 2। আনসার কোনটা সঠিক বলতো, এই যে এটা খুব সুন্দর একটা এমসিকিউ। ইভেন আসলে এটা কোথায়, জাহাঙ্গীরনগর জেএনইউ জগন্নাথ ইউনিভার্সিটিতে আসছিল। ঠিক আছে, জগন্নাথ ইউনিভার্সিটিতে আসছিল 14-15 সেশনে, ডেন্টাল 23-24 আসছিল। খুব সুন্দর একটা প্রশ্ন। দেখো আমরা রেগুলার যে ইয়াটা পড়ি ওটা একটু ঘুরেই দিছে এটাকে। ঠিক আছে, কেমনে বের করা হয়, এখান থেকে এখানে এনে মানটা বসাই দিলে হয়ে যাবে। আচ্ছা, এরপরে বলছে কি গাছের একটি আপেল পৃথিবীকে এক বলে আকর্ষণ করছে, পৃথিবী গাছের বলকে এক বলে আকর্ষণ করলে
বলছে কোনটি সঠিক? হ্যাঁ, দুইটা বলে কি হয়ে যাবে বলতো, সমান হয়ে যাবে। কারণ কাজ যেন কি বলছে, পৃথিবীকে অ্যাপ বলে, আপেল যেরকম পৃথিবীকে অ্যাপ বলে আকর্ষণ করতেছে, পৃথিবীও অ্যাপ বলে তাকে আকর্ষণ করবে। দুইজন সেম বলে অপর একজন আরেকজনকে আকর্ষণ করবে, তাহলে দুইটা বলে কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে এটা এটা গেল। তারপরে হচ্ছে আর দূরত্বে রাখা দুটি নক্ষত্রের মধ্যবর্তী দূরত্ব যদি বল এফ হয়, তাদের দূরত্ব মাঝখানে একটি যদি ভারী লোহার পাত রাখা হয়, তাদের মধ্যবর্তী আকর্ষণ বল মানে কত হবে? কি বলছে যে তাদের মাঝখানে একটা বস্তু রাখছে, আর রাখছে, তো বলছে কি যদি আমার এখানে বলের মানটা কত হবে? বলের মান তো সেমই থাকবে, যা বস্তু রাখুক আর যাই করুক সেটা বস্তুর উপর তো নির্ভর করে না, ঠিক আছে, নির্ভর করে। আচ্ছা, তাহলে এটা কি বলের মানটা সেমই থাকবে, কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, তাহলে দুটি বস্তুর মধ্যে মহাকর্ষ বলের মান কেমন পরিবর্তন হবে যদি এদের কণার ভর পূর্বের দ্বিগুণ আর কণার ভর, আচ্ছা, অন্য কণা, একটি কণার ভর হচ্ছে দ্বিগুণ, অন্যটির ভর 3 গুণ করা হয়, একই সাথে তাদের মধ্যবর্তী দূরত্ব যদি কত গুণ করা হয়, দ্বিগুণ করা হয়, তাহলে ঢাকা ইউনিভার্সিটি 15-16-তে আসছে। আচ্ছা, সুন্দর একটা প্রশ্ন, সেটা কত গুণ হবে? পূর্বের 1.5 গুণ। আচ্ছা, তাহলে এটা তো ম্যাথমেটিক্যাল করে দেখাইতে হবে। বলতে দুটি কণার মধ্যবর্তী বলের মান কেমন পরিবর্তন হবে যদি কণাটির ভর পূর্বের ভরের দ্বিগুণ, মানে একটার ভর পূর্বের ভরের কত গুণ করছে, দ্বিগুণ। আচ্ছা, আমি এটা একটু করে দেখাই। তাহলে আগে ছিল m1, ঠিক আছে। আচ্ছা, এভাবে বের করি আর কি, যে m সমান সমান ছিল m, বা m1 সমান সমান m ছিল, আবার m2 সমান সমান কত গুণ ছিল, m। বলছে দুটি কণার বলের মান একটি কণার পূর্বের দ্বিগুণ, অন্যটির কণার হচ্ছে 3 গুণ করা হয়েছে। তাহলে একটি কণার ভর পূর্বের ভরের দ্বিগুণ, আচ্ছা, একটার দ্বিগুণ করা হয়েছে। আচ্ছা, তাহলে এখানে লিখতে পারবো m1 প্রাইম ইজ ইকুয়াল টু, এটাকে m1, এটাও m1, বা এটাকে m2 ধরি, দ্বিগুণ করা হয়েছে 2m1, আরেকটাকে করা হয়েছে m2 প্রাইম সমান সমান 3m2, ঠিক আছে। অন্যটি কত গুণ করা হয়েছে? 3 গুণ করা হলে একই সাথে তাদের মধ্যবর্তী দূরত্ব যদি দ্বিগুণ করা হয়, মধ্যবর্তী দূরত্ব কত গুণ করছে? দ্বিগুণ। তাহলে এখানে d1 সমান সমান ধরে নিলাম d, তাহলে d2 বা d1 প্রাইম সমান সমান কি বলা আছে? d1 সমান প্রাইম বলা আছে কত বলতো? 2d। তাহলে বলের মান কেমন পরিবর্তন হবে এটাই তো বলছে নাকি? তাহলে আমি এই জায়গায় লিখতে পারবো f1 সমান সমান g ইনটু, এই জায়গায় কি লেখা যাবে বলতো? m1 m2 ডিভাইডেড বাই কত স্কয়ার? d স্কয়ার। এটাকে ধরলাম 1 নম্বর ইকুয়েশন। আবার পরিবর্তিত বল, এটাকে লিখতে পারবো f2 সমান সমান কি লেখা যাবে এই জায়গায়? g ইনটু m1 প্রাইম m2 প্রাইম ডিভাইডেড বাই d1 প্রাইম স্কয়ার। এটাকে ধরলাম কত নম্বর ইকুয়েশন? 2 নম্বর ইকুয়েশন। তাহলে আমি যদি 2 নংকে 1 নং দ্বারা ভাগ করি, 2 নং ভাগ 1 নং, 2 নংকে 1 নং দ্বারা ভাগ করলে এই জায়গায় লেখা যাবে f2 প্রাইম ডিভাইডেড বাই f1 প্রাইম। আমার কি ফোন আসছে? প্রাইম ইজ ইকুয়াল কি লেখা যাবে? g ইনটু, এই জায়গায় লেখা যাবে m1 প্রাইম ইনটু m2 প্রাইম ডিভাইডেড বাই d1 প্রাইম স্কয়ার, g ইনটু এটাকে লেখা যাবে কত? ওটাকে লেখা যাবে m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার, ঠিক আছে। জি কাটা। তাহলে এই জায়গায় যদি আমি মানগুলো ইনপুট দিয়ে দিই, তাহলে ভাগের গুণ দিয়ে দিব, গুণ দিয়ে দিলে এখানে d স্কয়ারটা উপরে চলে যাবে, m1 ইনটু m2 টা নিচে নেমে যাবে, আর উপরে এখানে কি পড়ে থাকবে? m1 এর পরিবর্তে m1, তাহলে এখানে কি লেখা যাবে? এই জায়গায় লেখা যাবে তোমার হচ্ছে একটারে কত করতে করা হয়েছে 3 গুণ, মানে একটা হচ্ছে 2m1, আরেকটা হচ্ছে কত? 3m1 m2 ডিভাইডেড ডিটারে কত গুণ করা হয়েছে? 4d স্কয়ার। তাহলে m1 কাটা, m2 কাটা, d কাটা, তাহলে এই জায়গায় কত থাকে? 3 দুগুণে 6, 4, এখানে হবে কত? 1.5। তাহলে কি বলা যায় যে f2 প্রাইম সমান সমান 1.5 f1 কত গুণ হবে বলতো? 1.5 গুণ হবে। পূর্বের ভরে কত গুণ হবে? অবশ্যই 1.5 গুণ। 1.5 গুণ মানে কোনটা হবে? এই মনারা, 1.5 গুণ মানে হচ্ছে এই জিনিসটা, এটা হবে আর কি, ঠিক আছে। পূর্বের কত গুণ হবে? 1.5 গুণ। যে দুটি কণার মধ্যে মহাকর্ষ বলের মান কেমন পরিবর্তন হবে যদি কণার ভর একটার মান দ্বিগুণ আর একটার মান 3 গুণ, এবং তাদের মধ্যবর্তী দূরত্বরে যদি দ্বিগুণ করা হয়, তখন পূর্বের 1.5 গুণ হবে। কত? পূর্বের 1.5 গুণ হবে। দুটি বস্তুর মধ্যকার দূরত্ব অর্ধেক করলে মহাকর্ষ বলের মান কত গুণ বৃদ্ধি পাবে? খুব সুন্দর একটা প্রশ্ন, দেখো ওইটা দিয়ে করে ফেলবে। এই যে স্যার একটু আগে যে আমরা আরেকটা ম্যাথ করে দিয়েছিলাম 1/d স্কয়ার, তাহলে মধ্যবর্তী দূরত্ব কত করা হয়েছে বলতো? অর্ধেক। অর্ধেক মানে কি? এই দূরত্বটা হাফ করা হয়েছে, মানে বর্গ।
এফ সমানুপাতিক কত বলো তো 4, তাহলে কত গুণ হবে? 4 গুণ। 4 গুণ কমে না বাড়বে? কমবে না বাড়বে? যদি দূরত্ব বাড়ানো হয় বলের মান কমবে না? কত গুণ কমবে? 4 গুণ কমবে। দূরত্ব অর্ধেক করা হয়েছে, সরি, দূরত্ব অর্ধেক করা হলে দূরত্ব কমাইলে বল বাড়ে, দূরত্ব 4 গুণ বৃদ্ধি পাবে। সরি, উল্টা বলে ফেলছি। ঠিক আছে, এটা আগেরটার অপশন ছিল। দুটি বস্তুর মধ্যকার দূরত্ব অর্ধেক করা হইলে মহাকর্ষ বল, দূরত্ব অর্ধেক করা হয়েছে, বাড়বে, 4 গুণ বাড়বে। এটা তো একটু আগে দেখাইলাম, এটাও দুইটা ইউনিভার্সিটিতে আসছে। এম ভরের কোন বস্তুকে চাঁদের ওজন কত নিউটন হবে? 2 কেজি ভরের কোন বস্তুর ওজন, ওজন তো চেঞ্জ, ভরের কোন বস্তুর চাঁদে ওজন, চাঁদে ওজন কত হবে? 2 কেজি ভরের কোন বস্তুর চাঁদে ওজন কত হবে? আচ্ছা, এটা কি অপশন ভুল আছে নাকি? ঠিক, অপশন কি ভুল আছে? ওয়েট, আমি একটু দেখি। হুম 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 আচ্ছা, কোন একটা বস্তুর চাঁদে ওজন কত হবে? যেমন চাঁদে ওজন যদি বের করতে যাই, তার চাঁদে জিটা লাগবে, তাহলে এখানে কত হয়? চাঁদে ওজন যদি বের করতে চাই, আচ্ছা এই প্রশ্নটা আমি একটু দেখতে হবে, এটার কোথাও কি। বায়ুতে একটি বক্স তুলার ওজন 4টি লোহার প্রতিটি বলের ওজনের 4 কেজি অনুসারে দেখা গেল। ঠিক আছে, মোটামুটি আরো কিছু কোশ্চেন আছে, আজকে এখান পর্যন্ত রেখে দিই। আজকে আমরা এখান পর্যন্ত রাখি, ঠিক আছে, আজকে এখান পর্যন্ত রইল। ধন্যবাদ, ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে পরের আরো কোনো একটা ক্লাসে।